Okay, let's go. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোল শরীফের ইউটিউব চ্যানেলে। আজকে এসি মিলানের ডিজাস্টারাস মৌসুম নিয়ে একটু টুকিটাকি গল্প করব। সিরিয়াতে অবস্থা এসি মিলানের খুবই খারাপ, তবে চ্যাম্পিয়ন্স লিগে আমাদের অবস্থা কিন্তু খুবই ভালো। আমি যেহেতু এসি মিলান ফ্যান, তাই আমাদের বলছি এসি মিলানের অবস্থাটা আসলে খুবই ভালো, কারণ কি শেষ 4টা ম্যাচ জিতেছে, তারা 12 পয়েন্ট নিয়ে 12তম স্থানে আছে। সামনের 2টা খেলা অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে। প্রথমটা হচ্ছে জিরোনার সাথে সানসিরোতে, এবং পরেরটা হচ্ছে ডিনামো জিগ্রেবের বিরুদ্ধে খেলা। দুটোটা দলের সাথে যদি ম্যাচ জিততে পারে দুটোটাতেই, এবং অন্যান্য পিকচার যদি ফেভারেবল রেজাল্ট পায়, তাহলে এসি মিলান কিন্তু টপ 8-এ চলে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে, যেটা আমাদের মানে এসি মিলানের জন্য খুবই গুড একটা নিউজ। আর যদি আনবিটেন থাকে, তাহলে প্লে অফ স্থানে এসি মিলান অন্তত নিশ্চিত করে ফেলেছে তাদের অবস্থানটা। হেরে গেলেও অন্যান্য রেজাল্ট যদি ফেভারেবল পজিশনে থাকে, তাহলে এসি মিলান কিন্তু প্লে অফ পজিশনে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। এসি মিলান প্রথম 2টা ম্যাচ হেরেছিল লিভারপুল এবং লিভারকুসেনের বিরুদ্ধে, তারপর টানা 4টা ম্যাচ জিতেছে। শুধু তাই না, মাঝখানে রিয়াল মাদ্রিদকে ডমিনেট করে হারিয়েছে এসি মিলান। এর জন্য পাওলো ফনসেকাকে অবশ্যই ধন্যবাদ জানাইতে হয়। সে অবশ্য স্যাক্ট হয়ে গিয়েছে। রিপ্লেসমেন্ট হিসেবে আরেক পর্তুগিজ কোচ এসেছে, সার্জিও কনসেকাও। সার্জিও কনসেকা আমাদেরকে কি দিয়েছে? জুভেন্টাসের বিরুদ্ধে 1-0 গোলে পিছিয়ে পড়েছি, সে ম্যাচ 2-1 গোলে জিতে গিয়েছি। ইন্টার মিলানের বিরুদ্ধে ফাইনালে 2টি গোলে পিছিয়ে পড়েছিলাম 47 মিনিটের মাথায়, তারপরে সুন্দর করে 3-2 গোলে আমরা জিতে যাই। হোয়াট আ কামব্যাক, হোয়াট আ টাইটেল উইন! অষ্টমবারের মতো সুপার কোপা ইতালিয়া কাপটা আমরা মানে এসি মিলান জিতে যায়। কিন্তু আমরা কি খুশি? মনে হয় না। কেন? কারণ কি, সিরিয়াতে আমরা 8ম স্থানেই আছি। যদিও এক একটা খেলা বাকি আছে, তো 20 খেলা শেষে এসি মিলান 8ম স্থানে আছে। ট্রান্সফার মার্কেটে 75 মিলিয়ন খরচ করার পরেও এসি মিলান 8ম স্থানে আছে, এটা তো মেনে নেওয়া যায় না। খেলা বাকি আছে বলোনিয়ার সাথে, সেই ম্যাচ যদি আমরা ড্র করি, তাহলেও আমরা 8ম স্থানে থাকার সম্ভাবনা বেশি। আমরা জিতলে 6ষ্ঠ স্থানে উঠে যাওয়ার সম্ভাবনা, তার উপরেও তো উঠছি না। আর হারলে তো আরো নিচে যাওয়ার সম্ভাবনা। তো বোলোনিয়া যে ফর্মে আছে, আমার মনে হয় এসি মিলানের জন্য সেই খেলাটা খুবই টাফ হয়ে যাবে। কোথায় সমস্যা এই জিনিসটা? কোচের সমস্যা, কারণ কি আমরা ইতিমধ্যে পাওলো ফনসেকাকে বিদায় দিয়ে সার্জিও কনসেকাকে এনেছি। পাওলো ফনসেকা কিন্তু ইন্টার মিলানকে হারিয়েছে, পাওলো ফনসেকা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে, বড় বড় রেজাল্ট কিন্তু পেয়েছে। বড় দলের বিরুদ্ধে সে কিন্তু খুবই ভালো খেলেছে, তার মিলান খুবই ভালো খেলেছে। কিন্তু তাকে বিদায় কেন করা হলো? কারণ কি, ড্রেসিং রুম সে কন্ট্রোল করতে পারছিল না। থিও হার্নান্ডেজ তার আন্ডারে ভালো খেলতে পারতেছিল না। রাফায়েল লিও তেমন ভালো করতে পারছিল না, যদিও তার আন্ডারে রেইন্ডার্স এবং ফোফানা পুরো বিস্ট হয়ে গিয়েছিল। রেইন্ডার্স তো সমানে গোল দিয়েছে। এই মৌসুমে তার যতগুলা গোল সব কিন্তু পাওলো ফনসেকার আন্ডারে। কনসেকাওয়ার আন্ডারে 5টা ম্যাচ খেলেছে, এখন পর্যন্ত সে মাত্র 3টা শট অন টার্গেট করেছে। তো 5টা ম্যাচের মধ্যে তার কোনো গোল নাই, শট অন টার্গেটই তো মাত্র 3টা। আর আগে সে 5টা সিরিয়াতেই 5টা গোল করে সে সর্বোচ্চ গোলদাতা হয়, তার সাথে আছে ক্রিশ্চিয়ান পুলিসিচ এবং আলভারো মোরাতা। বুঝছি সমস্যা কোথায়, সেটা নিয়ে এখন চলে যায়। আসল কথা কোচের সমস্যা না, সমস্যাগুলো হচ্ছে প্লেয়ারদের। আমরা আলভারো মোরাতা আমাদের দলের মেইন স্ট্রাইকার, সেই আলভারো মোরাতা এখন পর্যন্ত এই মৌসুমে 21টা ম্যাচের পরে মানে 20টা ম্যাচের পরে মাত্র 5টি গোল দিয়েছে। অপর পাশে আমরা যদি আমাদের থেকে উপরের টিমগুলো দেখি, আমাদের ঠিক উপরে আছে ফিওরেন্টিনা। তাদের মেইন গোল স্কোরার কে? ময়েসে কেন কয়টা গোল দিয়েছে? 11টা গোল দিয়েছে। হ্যাঁ, সে সিজনে ফ্লপ ছিল। আগের অন্যান্য সিজনে সে এভারটনে গিয়ে ফ্লপ করছে, পিএসজি থেকে পিএসজি তে ভালো খেলেছে, জুভেন্টাসে ফ্লপ করেছে, তো যেখানে গিয়েছে ফ্লপ করেছে। তো সে যখন ফিওরেন্টিনাতে গিয়েছে, সে কিন্তু বিস্ট হয়ে গিয়েছে। সে এখন পর্যন্ত 11টা গোল করেছে, ন্যাশনাল টিমের সুযোগ পাচ্ছে, ন্যাশনাল টিমে সে ভালো খেলতেছে, এবং ফিওরেন্টিনার মেইন অ্যাটাকিং অ্যাপ্রোচ তার মাধ্যমেই হচ্ছে। তো তাকে কত দিয়ে কিনেছে ফিওরেন্টিনা? 13 মিলিয়ন দিয়ে। মজার বিষয়, আলভারো মোরাতাকে কত দিয়ে কিনেছে? 13 মিলিয়ন দিয়ে। আলভারো মোরাতার বয়স হচ্ছে 32। হ্যাঁ, আলভারো মোরাতা স্পেন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, কিন্তু আলভারো মোরাতা কখনোই 20+ গোল দেওয়া ক্ষমতাবান ছিল না। সে জুভেন্টাসের হয়ে 2বার খেলেছে, দুবারে কোনোবারই কিন্তু সে 15টা বেশি গোল দিতে পারেনি। সে চেলসির হয়ে খেলেছে, সেখানেও কিন্তু সে 15টা বেশি গোল দিতে পারেনি। রিয়াল মাদ্রিদে ফ্লপ। অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে সে 15টা বেশি গোল দিতে পেরেছে, কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদে কিন্তু সে ডিফেন্সিভ স্ট্রাইকার হিসেবে খেলেছে, তার মেইন গোল স্কোরার ছিল গ্রিজম্যান, এবং সেখানে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে সে 15টা গোল দেওয়াটা আসল কথা অবাক হওয়ার কিছু না। তারপরে একটা মৌসুমে মাত্র সে 15+ গোল দিয়েছে।
কিন্তু আমাদের এসি মিলানে যেই খেলার স্টাইল পর্তুগিজ কোচ নিয়ে আসা হয়েছে, তাদের খেলার স্টাইল যেরকম, সেখানে অ্যাকচুয়ালি 20+ গোল স্কোরার হওয়াটাই জরুরি। যেমন পাওলো ফনসেকা, রুমর থেকে আমরা যেটা জানি, পাওলো ফনসেকা লুকাকু টাইপ একটা স্ট্রাইকার চাচ্ছিল। ওয়েল, পাওলো ফনসেকা আসার আগে কিন্তু অ্যান্তোনিও কন্তে ফ্রি ছিল। সে অ্যান্তোনিও কন্তে কোথায় গিয়েছে? নাপোলিতে গিয়েছে। সেই নাপোলি এখন 1 নম্বর পজিশনে আছে, এবং অ্যান্তোনিও কন্তে রোমেলো লুকাকুকে কিনেছে। হ্যাঁ, 30 মিলিয়ন দিয়ে কিনেছে। সো আমরা 13 মিলিয়ন দিয়ে আলভারো মোরাতাকে কিনেছি, রোমেলো লুকাকু 30 মিলিয়ন দিয়ে সে মাত্র 8টা গোল করেছে, নাপোলির হয়ে সর্বোচ্চ গোলদাতা, কিন্তু 8টা সিরিয়ে গোল দিয়েছে। অপর পাশে মোরাতা 5টা দিয়েছে। তো ইনভ্যারিয়েবলি 13 মিলিয়নের প্লেয়ার বলাই যায় ভালো করছে। কিন্তু দল কিন্তু নাপোলি অনেক ভালো করতেছে, কারণ কি নাপোলি আছে 1 নম্বরে, সেখানে মোরাতার মিলান আছে 8 নম্বরে, এবং মোরাতা 2টা কি 3টা ম্যাচ মিস করেছে ইনজুরির কারণে। আর লুকাকু তো প্রথম 3টা ম্যাচই খেলে নাই, কারণ কি তখন পর্যন্ত নাপোলি কিনে নেয়। প্রথম ম্যাচেই হেলাস ভেরোনার কাছে হেরে যায় নাপোলি, তারপরে প্রতিশোধ কিন্তু গত ম্যাচে নিয়ে নেয়, আতালান্তার কাছে 3-0 গোলে হেরে যায়। সে আতালান্তার সাথে গতকালকে খেলা কিন্তু তারা 3-2 গোলে জিতে যায়। সো বাকি আছে লাৎসিওর কাছে, এই মৌসুমে তারা হেরেছিল, লাৎসিওকেও প্রতিশোধ নিয়ে নিবে। বিষয়টা সেটা না। আমরা লুকাকু আর কম্পেয়ার করছিলাম আলভারো মোরাতা। ওয়েল, আলভারো মোরাতা ফিজিক্যালি সেরকম স্ট্রং একটা প্লেয়ার না। তো পাওলো ফনসেকার একটা ফিজিক্যালি স্ট্রং লুকাকু টাইপ একটা প্লেয়ার দরকার ছিল। ওয়েল, আমরা পেয়েছি ট্যামি আব্রাহাম। লুকাকো চেলসির, ট্যামি আব্রাহাম ও চেলসি, দুইজনই চেলসিতে ফ্লপ করেছে। ট্যামি আব্রাহাম তো চেলসি ইয়ুথ প্রোডাক্ট। দুইজনই কিন্তু চ্যাম্পিয়নশিপে, মানে সেকেন্ড টায়ার অফ ইংলিশ লিগ, সেকেন্ড টায়ারে কিন্তু দুইজনই হাইয়েস্ট গোল স্কোরার। তারপর এভারটনে গিয়ে তো সমানে গোল দিয়ে গেছে লুকাকু। চেলসিতে এসব ফ্লপ, ম্যান ইউতে গিয়েছে চেলসি, হ্যাঁ ম্যান ইউতে গিয়েছে, ওখানেও ফ্লপ করেছে। ইন্টার মিলানে এসেছে, আকাশে উড়েছে, আবার চেলসিতে গেছে, ফ্লপ গিয়েছে, এখন নাপোলিতে গিয়েছে, মাঝখানে রোমাতে গিয়েছিল, ফ্লপ গেছে, এখন নাপোলিতে এসে আবার আকাশে উড়া শুরু করছে। তো কন্তের আন্ডারে লুকাকু আসলেই বিষ। তো ট্যামি আব্রাহাম অপর পাশে চেলসিতে ফ্লপ করেছে, তারপর আসলো রোমাতে, রোমাতে প্রথম দিকে ভালো করার পর আবার ফ্লপ খেয়েছে, এখন এসি মিলানে আসলো 2 মিলিয়ন লোন, তারপরে 14 মিলিয়ন দিয়ে কিনে নিবে। তো হ্যাঁ, 14 মিলিয়ন 13 মিলিয়ন দিয়ে কেনা প্লেয়াররা তো এরকমই খেলবে। কিন্তু তারপরও ট্যামি আব্রাহাম তো কিন্তু কখনোই কিন্তু প্রলিফিক গোল স্কোরার ছিল না। লুকাকু কিন্তু প্রলিফিক গোল স্কোরার ছিল, কারণ কি সে এভারটনে হাই স্কোরার ছিল, ইন্টারে হাই স্কোরার ছিল। ইভেন তার খারাপ মৌসুমে সে 10টা+ গোল দিয়েছে। ট্যামি আব্রাহাম অপর পাশে কোনো সিজনেই কিন্তু 10+ গোল দিতে পারেনি, মাত্র একটি সিজনেই সে চেলসির হয়ে 10+ গোল দিতে পেরেছে। রোমার হয়ে 9টি গোল দিয়েছে, দ্বিতীয় মৌসুমে গিয়ে 10টি গোল দিয়েছে। তো এই 10+ গোল তো আমাদের দরকার নেই, আমাদের দরকার ছিল 20+ গোলে। সো আলভারো মোরাতা হাফ সিজনে এসে 5টা গোল দেয়, ট্যামি আব্রাহাম হাফ সিজনে এসে 4টা গোল দিয়েছে, 3টা গোল দিয়েছে। তো সেই হিসেবে তারা কখনো 20+ গোল স্কোরার না। তো এসি মিলানের আসলে গোল স্কোরারের অভাব, কিন্তু এসি মিলান কাউকে কিনছে না। ওই যে বেঞ্চে আছে লুকা জোভিচ, লুকা জোভিচ আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টে থাকতে বিস্ট ছিল, কিন্তু সেখানে রেবিচও বিস্ট ছিল, বলারও বিষ ছিল। তো 3জন প্লেয়ার যখন একসাথে ছিল তারা বিষ ছিল, এখন 3জন প্লেয়ার আলাদা আলাদা হয়ে গেছে, তাদের অবস্থাও খারাপ হয়ে গেছে। এবং লুকা জোভিচ রিয়াল মাদ্রিদেও গিয়েছে, ওইখানেও ফ্লপ গিয়েছে, এখন মিলানে এসেছে ফ্লপ, ফিওরেন্টিনা তো ফ্লপ। তো সব জায়গায় আসলে লুকা জোভিচ ফ্লপই যাচ্ছে। আর আছে কে? 16 বছর বয়সী কামারদা। এখন 16 বছর বয়সী একটা খেলোয়াড়ের উপরে ডিপেন্ড। ওয়েল, সবাই মেসি না। হ্যাঁ, কামারদা ইতালির খুব বড় একটা তারকা হিসেবে আসতেছে, কিন্তু সিরিয়া হচ্ছে ফিজিক্যাল লিগ। একটা বাচ্চা ছেলেকে ফিজিক্যাল লিগ খেলাইলে সে আসলে ফিজিক্যালিটির কাছে হেরে গিয়ে সে কিন্তু বাদ পড়ে যাবে। আমরা হাসিম মাস্তুরের কাহিনী অনেকেই জানি, বিদায় নিয়ে গেছে, তাকে এখন খুঁজেও পাওয়া যায় না। আমরা এল শারাওয়ের কাহিনী জানি, সে চাইনিজ লিগে পর্যন্ত গিয়েছে, এখন রোমার হয়ে খেলতেছে, অ্যাজ ইউটিলিটি প্লেয়ার হিসেবে খেলতেছে। তো এল শারাওয়ে ফেমে আইসা কিন্তু পুরা গায়েব হয়ে গেছে। ইতালিতে এরকম শুধু তারা না, আরো অনেকেই আছে ফেমের কাছে কিন্তু তারা বিদায় নিয়েছে, যেমন বালোতেলি, একটা ওয়েস্টেড ট্যালেন্ট। তো এই বালোতেলির ক্ষেত্রেও বলা যায় কামারদাকে যদি এভাবে ইউটিলাইজ করা হয়, এখনই যদি সে স্টার্টিং লাইন আপে যায়, সে কিন্তু আসলে ম্যাচুরিটি হবে না, সে ফেমের শিকার হবে। এই ফেম ভাইরাসটা তাকে নষ্ট করে দিবে। তো কামারদাকে কিন্তু এখনই স্টার্টিং লাইন আপে নেওয়াটা উচিত না, কিন্তু কি করার, এসি মিলান তো স্ট্রাইকারের পিছে যাচ্ছে না। রাশফোর্ডের পিছে গিয়েছিল, রুমার্স বলেছে ওই রাশফোর্ড এখন অন্য জায়গায় চলে যাচ্ছে, কারণ কি আমাদের একটা নন ইউজ স্পট খালি আছে, সেটা কাইল ওয়াকার সম্ভাব্য দখল করে নিচ্ছে। কাইল ওয়াকার বলতে এখন আসি, আমাদের সামার ট্রান্সফারে আমাদের টার্গেট ছিল একটা রাইট ব্যাক, একটা সেন্টার ব্যাক, একটা সেন্ট্রাল মিডফিল্ডার, একটা স্ট্রাইকার। স্ট্রাইকার হিসেবে আমরা আব্রাহামকে পেয়েছি, যে টপ স্কোরার না। মোরাতাকে পেয়েছি, যে ডিফেন্সিভ স্ট্রাইকার। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে আমরা পেয়েছি ফোফানা, ওয়াটার ট্যালেন্ট।
কিন্তু ফোফানা তো 25+ একটা প্লেয়ার। তো 25 বছরের বেশি প্লেয়ার তো আসলে রিসেল ভ্যালু নাই। মানে মনকাডা যে কথাটা বলে যে সে সায়েন্স ফলো করে, আমি বুঝলাম না 25 বছরের বেশি প্লেয়ারের প্রতি কি সায়েন্স আছে। ওকে আমরা কত টাকা দিয়ে সেল করতে পারবো? স্যান্ড্রো টনালি, টনালি যেমন আন্ডার 25 ইয়ার্স ওল্ড, তাই আমরা তাকে 70+ মিলিয়ন দিয়ে সেল করতে পেরেছি। সবাই তো আর রোনালদো না যে যত দাম বাড়তেছে, যত বয়স বাড়তেছে তত দাম বাড়তেছে। আমরা ইব্রাহিমোভিচকে আমরা ফ্রিতে পেয়েছি। ওয়েল, ইব্রাহিমোভিচ বলাতে একটা জিনিস মনে পড়লো, 3 মৌসুম পূর্বে এসি মিলান সিরিয়ে জিতে, তখন আপনি চিন্তা করেন ইব্রাহিমোভিচ ছিল 38 ইয়ার্স ওল্ড এবং অলিভিয়ে জিরুড ছিল 34 ইয়ার্স ওল্ড। ইভেন অলিভিয়ে জিরুড গোলকিপার হিসেবেও খেলেছে। আপনি চিন্তা করেন অলিভিয়ে জিরুডকে আমরা আন্ডার রেটেড স্ট্রাইকার অবশ্যই বলতে পারি, কারণ কি সে ওয়ার্ল্ড কাপ জিতেছে, সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সে ইউরোপা লিগ জিতেছে, সে অনেক কিছু জিতেছে। স্টিল ইব্রাহিমোভিচের মধ্যে সেই ভাবটা ছিল এবং হি ওয়াজ ক্যাম্পোনিয়ারে, মানে সিরিয়ার অনেকবারই সে সিরিয়ার গোল্ডেন বুট উইনার। সো তারা দুইজন এসি মিলানের হয়ে খেলেছে। আলভারো মোরাতা কখনোই ক্যাম্পিয়নিয়রে জিতে নাই, ট্যামি আব্রাহাম কখনো ওয়ার্ল্ড কাপ জিতে নাই। সো ইভেন আলভারো মোরাতাও তো ওয়ার্ল্ড কাপ জিতে নাই। সো আপনারা দেখেন এই টিমের স্ট্রাইকার গুলো ওয়ার্ল্ড কাপ উইনিং না, তখনকার ওয়ার্ল্ড কাপ উইনিং স্ট্রাইকার ছিল, ক্যাম্পোনিয়ারি উইনিং প্লেয়ার ছিল। ইব্রাহিমোভিচের দ্বারাই সুইডেন কিন্তু ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কোয়ালিফাই করার ট্রাই করেছিল, হয় নাই, রোনালদোর কাছে হেরে গিয়েছে। স্টিল আপনি এই জিনিসটা জাস্ট ধারণা করে নেন, আলভারো মোরাতা স্পেনের ক্যাপ্টেন হতে পারে, কিন্তু আলভারো মোরাতা স্পেনে কিন্তু ইয়ামাল আছে, অলমো আছে, গ্যাভি আছে, মানে কত প্লেয়ার আছে, কত কত প্লেয়ার আছে, সুইডেনের কেউই ছিল না। আর আমরা যদি ট্যামি আব্রাহামের কথা চিন্তা করি, সে কিন্তু ইংলিশ জাতীয় টিমের মূল স্ট্রাইকারই না, তার মানে সে অনেক র্যাঙ্কিং অনেক পিছে। কেন ওয়াটকিন্স, কালভার্ট লিউইন, টনি এদের অনেক পিছে কিন্তু আব্রাহাম এরিয়া। তো আমরা মেইন স্টার্টিং প্লেয়ারদের কিন্তু কিনি নাই। সো ট্রান্সফার মার্কেটটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম 13 মিলিয়ন দিয়ে মোরাতাকে কেনা হয়েছে, যেখানে ক্যাস্ট্রো 20 বছরের একটা ছিলেন তাকে 30 মিলিয়ন দিয়ে কিনে। ইভেন রেতে গুয়ের প্রাইস 22 মিলিয়ন ছিল এবং উঠতেছে, আতালান্তা জাস্ট উঠতেছে। স্ট্রাইকার ডিপার্টমেন্ট বাদ দিয়ে ফোফানা কথা বললাম, হি ইজ এ গ্রেট ট্যালেন্ট। আন্ডার পালো ফনসেকা হি ওয়াজ এ বিস্ট। কনসেসাওয়ার আন্ডারে আসলে ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ এখনো সে হয়তো বা বুঝতে পারতেছে না, দ্যাটস ওয়াই সে ভালো করতে পারতেছে না। এবং ওই একই কারণে কনসেকাওয়ার আন্ডারে রেইন্ডার্সও ভালো করতে পারতেছে না, কারণ ট্যাকটিক্যাল অ্যাপ্রোচটা ডিফারেন্ট। কনসেকাও অলরেডি আগে যেটা হতো 4-4-2 ফরমেশনে খেলাতো, এখন সে তার নিজের ফরমেশন চেঞ্জ করেছে 4-3-3। এই ফরমেশনটা অ্যাডাপ্ট করতে তো একটা সময় নেই, এবং এই অ্যাডাপ্টেশনের মধ্যে আসলে ঝামেলা হওয়াতেই দুইটা মিডফিল্ড ভালো করতে পারতেছে না। জুভেন্টাসের বিরুদ্ধে আমরা 2-0 গোলে হারি, হারি না অ্যাকচুয়ালি হিউমিলিয়েট হই। কারণ কি জুভেন্টাস প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো করতেছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে মিলান থেকে অনেক বেটার, ডমিনেট করেছে। অ্যাটাকে জুভেন্টাস বেটার, মিডফিল্ডে জুভেন্টাস বেটার, ডিফেন্সে তো আরো বেটার। কষ্ট লাগে। আমাদের কালুলু জুভেন্টাসে খেলে ফর 14 মিলিয়ন, তাকে সেল করা হয়েছে আন্ডার 25 ইয়ার্স ওল্ড। কারণ কালুলুর কথা বলাতে আরেকজনের কথা তো বলতেই হবে। আমরা 18 মিলিয়ন দিয়ে পাভলোভিচকে কিনেছি। কালুলু যদি সেন্টার ব্যাক হিসেবে থাকে, আমরা আমাদের সেন্টার ব্যাককে বিক্রি করে দিয়ে পাভলোভিচকে কিনেছি 80 মিলিয়ন দিয়ে, যে ফনসেকার আন্ডারে 3টা ম্যাচ খেলেছে, ফনসেকার আন্ডারে খেলেই নি। তো ফ্লপ বলবো নাকি না এখনো সময় আছে বাকি, কিন্তু 20 ম্যাচ পর্যন্ত সে কমপ্লিটলি ফ্লপই বলা যায়। সেখানে কালুলু হচ্ছে আনডিসপিউটেড স্টার্টার অফ জুভেন্টাস। তো আমরা 14 মিলিয়ন দিয়ে যাকে সেল করেছি জুভেন্টাস, সেই জুভেন্টাস তাকে নিয়ে উঠতেছে। আমরা পাভলোভিচকে কিনেছি, তবে পাভলোভিচের বয়স যেহেতু 20, তাকে নিয়ে আমরা আশা রাখতেই পারি। ফনসেকার আন্ডারে গ্যাবিয়া ছিল সবচেয়ে বেস্ট ডিফেন্ডার, এখন কনসেকাও এসে আবার তোমরিকে নিয়ে লাগছে। হ্যাঁ, তোমরি স্পিডি, তোমরি ফাস্ট, তোমরি কমান্ডিং, কিন্তু সে মিস্টেক প্রবণ। চিয়াও কিন্তু খুবই ভালো করতেছে। তো ডিফেন্স আস্তে আস্তে কাভার আপ হয়ে যাবে, গ্যাবিয়া যদি সুযোগ পাওয়া শুরু করে হোপফুলি ডিফেন্সটা কাভার হয়ে যাবে। তো আমাদের টার্গেটের 3টা কথা বলে ফেললাম। তো আসি প্রথমটা, রাইট ব্যাক। কালাব্রিয়া অনেক বছর ধরেই কালাব্রিয়াকে নিয়ে আমাদের অনেকেই কমপ্লেন আছে, অনেকের ভালো লাগে ইতালিয়ান একজন প্লেয়ার, কিন্তু কথা হচ্ছে সে কখনোই জাতীয় দলের সুযোগ পায়নি, কারণ কি তার মধ্যে অনেক দুর্বলতা আছে। তো আমাদের তাদের থেকে আপগ্রেড দরকার। আমরা কার পিছে গিয়েছি? এমারসন রয়্যালের পিছে গিয়েছি। ওয়েল, আই ডোন্ট নো, স্ট্যাটিস্টিক্যালি অনেক ভালো। কেন ভালো হবে না ভাই? আমার বল আসতেছে, আমি বলটারে ধরতে গেলাম না, ট্যাকেল করলাম না, তাই আমার ইন্টারসেপশনে কোনো মাইনাস পয়েন্ট আসে নাই। যেহেতু ট্যাকেল করি নাই, ট্যাকেলে কোনো মাইনাস পয়েন্ট আসে নাই। আমি পুরা ম্যাচে একটাই ট্যাকেল করছি, একটাতেই আমি পেয়ে গেছি, সুতরাং আমার ট্যাকেল রেট কত? 100%। আমার তো রেটিং বেশি আসবেই। ফুটমপ তো আর প্রতিটা মুহূর্ত দেখতেছে না।
তারা দেখতেছে ট্যাকেল করছে, ট্যাকেল মিস না কিনা, 3টা ট্যাকেল করছে, 3টাই মিস, 0 পয়েন্ট। সে যদি 3টা ট্যাকেলে 2টা পায়, অর্ধেক পয়েন্ট। সে 3টা ট্যাকেলে 3টাই পায়, 7 পয়েন্ট পেয়ে গেল। এই যে স্ট্যাটিস্টিক, এই স্ট্যাটিস্টিকে মারচুপি করতেছে এমারসন রয়্যাল। এমারসন রয়্যাল হচ্ছে সেই প্লেয়ার, বার্সেলোনা তাকে কিনে নেয় ব্রাজিলিয়ান লিগ থেকে, কিনে তারা সাইন করতে পারতেছে না দেখে 6 মিলিয়ন দিয়ে বিক্রি করে দেয় রিয়াল বেটিসের কাছে। রিয়াল বেটিসে গিয়ে সে খুব ভালো খেলে, 11টা অ্যাসিস্ট, 4টা গোল, অসাধারণ খেলে। 2 বছর পরে বার্সেলোনা তাকে বাইব্যাক ক্লজের মাধ্যমে কিনে নিয়ে আসে, কত, 14 মিলিয়ন দিয়ে কিনে নিয়ে এসে, তারে কিনে জুলাইয়ের 1 তারিখে, অগাস্টের 31 তারিখে টটেনহাম হটস্পারের কাছে বিক্রি করে দেয় 25 মিলিয়নে। ওই যে স্ট্যাটিস্টিক্স, তার এজেন্ট সবার কাছে গিয়ে দেখায় বেড়ায়। আমার গেস, আমি জানি না, শিওর না, ভুল হইতেও পারে, তার এজেন্ট সবার কাছে ছড়ায় বেড়ায়। এই যে দেখেন, আমার ইন্টারসেপশন রেট 100%, মাই ট্যাকেল রেট 89%, আমার ফরওয়ার্ড পাস 100% সাকসেস, আমার লং বল এতগুলা সাকসেস। ভাই, কাউন্টার অ্যাটাকে লং বল দিলে যদি বল প্লেয়ারের কাছে চলে যায়, লাকিলি, অবভিয়াসলি সেটা 100% দিতে কাউন্ট হবে। পুরা ম্যাচে তুমি একটা কি দুইটা লং বল দিতেছো, অ্যাজ এ রাইট ব্যাক তুমি ক্রস দিতেছো মাত্র একটা কি দুইটা, তাহলে তো একটা কি দুইটার মধ্যে তোমার একটা যাবে আর একটা মিস হবে, এবং ওই যাওয়াটা ঠিক মতো যদি না পৌঁছে, প্লেয়ার গ্যাট টাচ লাগলে তো হয়ে গেল সাকসেসফুল ক্রস। এবং এইভাবে করে তার স্ট্যাটিস্টিক্স দেখায় দেখায় বিভিন্ন জায়গায় যায়। টটেনহামে গিয়ে কিন্তু সে ফ্লপ, ফ্লপ বলে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ছাড়ছে কত দে, 18 মিলিয়ন দে। এই 18 মিলিয়ন দিয়ে আমরা রাউল বেলানোভাকে নিতে পারতাম, তার প্রাইস 20 মিলিয়ন, একটা ইতালিয়ান রাইট ব্যাক। না, আমরা এমারসন রয়্যালকে কিনেছি কারণ কি স্ট্যাটিস্টিক্যালি আমরা গ্রেট। ওই যে সায়েন্স, জিওফ্রে মনকাদা, তার আসলে তেমন একটা রিসার্চ করা যায় না, নেটে তার বিষয় তেমন কিছু নাই। তো জিওফ্রে মনকাদা আদৌ কি ফুটবল খেলেছে না কিনা জানি না। তো এই অ্যানালাইটিক হিসেবে এসি মিলানে কাজ করতেছে, সাথে ফুরলানি আছে, হি ইজ আ পিওর বিজনেসম্যান। তো দুইজনই মিলে অ্যানালাইটিক হিসেবে কাজ করতেছে। তারা যেই সিস্টেমটা ফলো করতেছে সেটা হচ্ছে মানি বল। তো মানি বল জিনিসটা কি? এটা হচ্ছে বিভিন্ন প্লেয়ারদের স্ট্যাটিস্টিক্স, টিমের অ্যাপ্রোচ এবং টিমের ট্যাকটিক্যাল অ্যাপ্রোচের সাথে স্ট্যাটিস্টিক গুলো মিলে না কিনা, যার যত বেশি ভালো সেটা আমার দলের হিসেবে খেলবে। তো এই অ্যালগোরিদমটা কে বানাইছে? বিলি বিন। বিলি বিন হচ্ছে লেজেন্ডারি বেসবল প্লেয়ার, যে রিটায়ারমেন্টের পরে অ্যানালাইটিক হয়ে সে একটা টিমের প্লেয়ার চুজ করতো। তো হি ওয়াজ আ বেসবল প্লেয়ার, সে বেসবল প্লেয়ার বলে এই অ্যানালাইটিক গুলো সে অ্যানালাইসিস করে দল সাজিয়েছে, এবং সেই দলটা ভালো করছে, উন্নতি করছে, এবং ওর অ্যানালাইসিস অ্যালগোরিদমটা নিয়ে বাকি এখন বেসবল সবগুলা টিমগুলা কাজ করে। তো ফুটবলও একই কাজ করছে। তো কিন্তু ফুটবলে একই কাজ করলে লাভ কি? আমার তো ফুটবলার হইতে হবে, বিলিভ ইন লেজেন্ড অ্যাজ এ বেসবল প্লেয়ার। জিওফ্রে মনকাটা ইজ নট এ লেজেন্ড, এবং সেই ভুলটাই হইতেছে। সে যদি বলে আমরা ইয়াং প্লেয়ার কিনতেছি যাতে সামনে ফিউচারে আমরা বিক্রি করে দেব, রেন্ডার্স, সে কিন্তু ইয়াং না। ফোফানা, সে কিন্তু ইয়াং না, 25+। আলভারো মোরাতা 32, তাকে রিসেল করা মানে আবার বিক্রি করা যাবে না। ট্যামি আব্রাহাম রিসেল করা যাবে না। এমারসন রয়্যাল রিসেল করা যাবে না। টোমোরি এখন যা প্রাইস আছে সেটাও পাবো না। থিও হার্নান্দেজের প্রাইস কমে যাচ্ছে, মাইক ম্যাকডোনাল্ডের প্রাইস কমে যাচ্ছে। এরপর আর কাকে কিনেছে? পাভলোভিচ, হ্যাঁ ঠিক আছে, একে আমরা ইউজ করতে পারলে তাকে আমরা ভালো দামে বিক্রি করতে পারবো। বিক্রি করার ক্ষেত্রে দেখেন, আমরা ড্যানিয়েল মালদিনিকে ফ্রিতে ছেড়ে দিছি মনজাতে, সে কিন্তু খুব বড় তারকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাত্র 3টা গোল দিয়েছে একটা দুর্বল টিমের, কিন্তু দুর্বল টিম টোটাল গোলই দিছে 7টা, এর মধ্যে 3টা হচ্ছে পাওলা মালদিনি। এরপর আমরা ফ্রিতে ছেড়ে দিছি কলম্বো, সেও কিন্তু এই সিজনে 3টা গোল করেছে। আমরা ফ্রিতে ছেড়ে দিছি ভাস্কুয়েজ, সে কিন্তু এবারে এম্পোলের আনডিসপিউটেড স্টার্টার হয়ে গিয়েছে। এবং আমরা খুব কম দামে কালুলুকে বিক্রি করে দিছি। আমরা বলতে পারি আমরা খুব বেশি দামে কাকে বিক্রি করছি? স্যান্ড্রো টনালি, যে আন্ডার 25। এবং সেই স্যান্ড্রো টনালিকে কাকে নিয়েছে? আগের যে স্পোর্টিং ডিরেক্টর মাসারা, সে নিয়েছে। হ্যাঁ, আমার ভুল হইতে পারে, কারণ কি তখন স্কাউটিং ডিরেক্টর ছিল হচ্ছে, মানে স্কাউট, চিফ স্কাউট ছিল হচ্ছে মনকাডা। মনকাডা তোনালিকে আনতেই পারে, কিন্তু তোনালি তারও 2 বছর আগে, মিলানে আসারও 2 বছর আগে কিন্তু সে সবাইকে বলে বেড়ায় আই এম আ গাতুসো ফ্যান। তাকে সবাই পির্লোর সাথে কম্পেয়ার করছিল, সে যখন ব্রেশিয়াতে সেকেন্ড ডিভিশনে খেলতো, তাকে পির্লোর সাথে কম্পেয়ার করা হইতো, সে নিজে দাবি করতো আই এম গাতুসো। তো সে আগে থেকেই বলতেছে সে যে এসি মিলান ফ্যান। তো এখানে সায়েন্স তো কাজ করার কথা না, এবং সায়েন্স কাজ করেও নাই। তো ওই যে সায়েন্স কাজ করছে, প্রমাণ কি? এমারসন রয়্যাল আসছে। এমারসন রয়্যাল, এখন কালাব্রিয়া আর এমারসন রয়্যাল যদি আমি কম্পেয়ার করি, ভাই নাই মামার চেয়ে কানা মামা ভালো। কালাব্রিয়ার কিছুই নাই, সেখানে এমারসন রয়্যাল তো অন্তত স্পিডি একটা প্লেয়ার। এমারসন রয়্যাল অন্তত কোচের সামনে তো দেখাইতে পারে যে হ্যাঁ আমি ভালো খেলি। সো সে ম্যাচে গিয়ে সবগুলা ম্যাচেই সে কিছু না কিছু ভুল ভ্রান্তির জন্য আমাদের কিন্তু গোল খায়। হ্যাঁ,
বিভিন্ন অ্যাপের মধ্যে তার দেখা যাচ্ছে যে তার রেটিং বেশি। কেন রেটিং বেশি? কারণ হচ্ছে ওই যে সে মিস্টেক করে কম, তার ভুল দেখা যাচ্ছে কম। সে তো করেই না ভুল, ঠিক না? কারণ কি, সে তো কাজই করে না। কাজ করলে না সে ভুল করবে। সে ওভারল্যাপ করতেছে না, সে ডিফেন্সিভলি মার্কিং করতেছে না, তার জোনাল মার্কিং এ তার এখান থেকে বল ঢুকতেছে, কিন্তু তাকে নিয়ে কোনো নেগেটিভ কিছু আসে না। বলতে বলতে অনেকক্ষণ বলে ফেললাম। এখন আরেকটা জিনিস বলেই শেষ করব। আমাদের রাইট উইঙ্গারের খুব ঘাটতি। তো পাওলো ফনসেকা কোনো রাইট উইঙ্গার পায় না, চুকুইজারে তেমন একটা ইউটিলাইজ করতে পারতেছে না, সে মুসাকে দিয়ে রাইট উইঙ্গে খেলাইছে এবং ওটাতেই আস্তে ধীরে তার ডাউন হয়েছে। সার্গিও কনসেকাও আসা পরে সেও কিন্তু এখন লাস্ট ম্যাচে তাই করেছে, জুভেন্টাসের বিরুদ্ধে মুসাকে খেলিয়েছে এবং মুসাকে খেলানোতে সে একটা সেন্ট্রাল মিডফিল্ডার যে রাইট ব্যাক হিসেবে খেলতে পারে, সে এখন রাইট উইঙ্গার হিসেবে খেলতেছে। সো আলটিমেটলি তারও ডাউনফল একই হয়ে গিয়েছে। তো আমরা কোচদেরকে দোষারোপ না করে আমরা আমাদের প্লেয়ারদের দিকে যদি তাকাই, তাদের আসলে ইন্সপায়ারেশন দরকার এবং আসলে আমাদের এসি মিলানে ইতালিয়ান ব্লাড দরকার। 16 বছর বয়সী ইতালিয়ান ব্লাড না, ইতালিয়ান ব্লাড দরকার যারা ভালো করবে। যেমন ওরসোলিনি একজন রাইট উইঙ্গার ছিল, তাকে ইজিলি নেওয়া যেতে পারে। বেরার্দি সেকেন্ড ডিভিশনে খেলে, তার মতো প্লেয়ার সেকেন্ড ডিভিশনে খেলার মতো না, তাকে নিয়ে আসা যেতে পারে। তারপর আমরা রেতিগুইরে নিতে পারতাম 22 মিলিয়ন দিয়ে। আচ্ছা ঠিক আছে, রেতিগুয়ে চলে গিয়েছে। জানোলিকে নিতে পারতাম, জানোলিও চলে গিয়েছে। তাও কি ইতালিয়ান নাই? এই যে রিসেন্টলি শুনলাম এন্ডুরের কথা, তো এন্ডুরকে নিতে পারে না? নিবে না। কেন নিবে না? কারণ কি, সাইন্টিফিক্যালি তার মিস্টেক প্রচুর এবং এই সায়েন্স গুলো আসলে ঝামেলা করে দিচ্ছে এসি মিলানের। এসি মিলান অষ্টম স্থানে যাওয়াটা অ্যাকচুয়ালি কিন্তু সুসংবাদ, কারণ কি এই সায়েন্স প্রজেক্টটা যে ভুল হচ্ছে সেই জিনিসটা কিন্তু প্রমাণিত হচ্ছে। মানি বল টপিক্সটা আসার আগে এসি মিলান সিরি এ টাইটেল জিতছে, তারা রানার্স আপ হয়েছে মানি বল আসার আগে, এবং মানি বল প্রজেক্ট শুরু হওয়ার পরে এসি মিলান কিন্তু ফোর্থের উপরে উঠতে পারেনি। আপনি দেখেন গত সিজনে, হ্যাঁ তার গত সিজনে লাকিলি আমরা সেকেন্ড পজিশন পর্যন্ত চলে গিয়েছি, কিন্তু কথা হচ্ছে সেটা তো মানি বল ইফেক্ট না, সেটা আসল কথা অন্যান্য টিম ভালো করতে পারে না। জুভেন্টাস অ্যালেগ্রির আন্ডারে যা করেছে সেই জিনিসটা, মানে অ্যালেগ্রির আন্ডারে বেশি পয়েন্ট তুলতে পারে না এবং সে অ্যালেগ্রির পুরো দল বিক্রি করে মর্তা একটা নতুন দল বানাইছে। তো জুভেন্টাসের ওই টিম, এই টিম যদি অ্যালেগ্রি পেতো হয়তোবা এসি মিলান আরো বেশি গোলে হারতো। তবে থিয়াগো মোত্তা একটা যথেষ্ট ভালো কোচ। আমার আসল কথা, এসি মিলানের অবস্থাই খারাপ, সেটাই আমাদের বিবেচনার বিষয়। এখনো ট্রান্সফার মার্কেটে আরো 10 দিন বাকি আছে, হোপফুলি এসি মিলান কাইল ওয়াকার ছাড়াও আর কাউকে কিনবে। কাইল ওয়াকার জোস একটা প্লেয়ার, গ্রেট একটা প্লেয়ার, স্পিডি, ট্যাকটিক্যালি বেটার। পেপ গর্দিওলার আন্ডারে খেলেছে, ওই যে পেপ গর্দিওলার আন্ডারে খেলেছে। পেপ গর্দিওলার আন্ডার থেকে কেউ চলে যাওয়ার পরে সে ভালো করেছে এরকম প্লেয়ার কিন্তু খুব কম। আপনি দেখেন গুন্ডোগান আবার ফিরে এসেছে, ক্যান্সেলো পেপ গর্দিওলার আন্ডারে খেলছে, ভালো খেলছে, এখন কই? এরপরে দেখেন আর কে, আরো প্লেয়াররা দেখেন, রাইট ব্যাক বলেন, লেফট ব্যাক বলেন, স্ট্রাইকার বলেন, কেউই কিন্তু পেপ গর্দিওলার টিম ছাড়ার পরে কিন্তু ভালো করতে পারেনি। হ্যাঁ, লিওনেল মেসির কথা বলতে পারেন ভাই, লিওনেল মেসি ইজ লিওনেল মেসি, তার সাথে অন্য কারো কম্পেয়ার হয় না। সো পেপ গার্দিওলার আন্ডারে ওয়াকার একটা জোস প্লেয়ার ছিল, মিলানে এসে সে আবার রয়্যাল হয়ে যায় কিনা সেটা একটা বড় বিষয়। তো ওয়াকার নিয়ে তো হবে না, রাইট ব্যাক তো অলরেডি ইতিমধ্যে কেনা হয়েছে, তাহলে আবার রাইট ব্যাক কেনা দরকার কি? আমাদের যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে স্ট্রাইকার, একটা স্ট্রাইকার যে 20+ গোল করবে ক্যাপেবল। বাজারে কি স্ট্রাইকারের অভাব? না, মোটেও অভাব না। অনেক লম্বা ভিডিও করে ফেললাম, এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।